পৃথিবীর বুকে এমন একটা দেশ আছে যেখানে ২৫০০ বছরের পুরনো সাম্রাজ্যের ধ্বংসাবশেষ আজও দাঁড়িয়ে আছে নীরবে। যে দেশের মাটিতে একসময় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সম্রাট হেঁটে বেড়াতেন। যে দেশ একসময় গ্রিসকে কাঁপিয়ে দিয়েছিল, রোমকে চ্যালেঞ্জ করেছিল, আর আরব বিজয়ের পরেও নিজের সংস্কৃতিকে এমনভাবে বাঁচিয়ে রেখেছে যে আজও পুরো মুসলিম বিশ্ব থেকে সে আলাদা। এই দেশটার নাম ইরান। কিন্তু ইরান শুধু একটা দেশ না, ইরান হলো একটা ধাঁধা, একটা রহস্য, একটা গল্প, যে গল্পের অনেক পাতা ইচ্ছে করেই ছিঁড়ে ফেলা হয়েছে ইতিহাসের বই থেকে। আজকে আমরা সেই ছেঁড়া পাতাগুলো জোড়া লাগাবো, জানবো ইরানের সেই লুকানো ইতিহাস, যা জানলে আপনি চমকে উঠবেন। তো চলুন শুরু করা যাক একদম গোড়া থেকে। আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে, খ্রিস্টপূর্ব ৫০৫ সালে ইরানের মাটিতে জন্ম নিয়েছিলেন এমন একজন মানুষ যাকে ইতিহাস মনে রেখেছে মহান সাইরাস নামে। ফার্সিতে যাকে বলা হয় কুরুশ। আর সত্যিই তিনি গড়েছিলেন সাইরাস দ্য গ্রেট, এমন একটা সাম্রাজ্য যার নাম আকেমেনীয় সাম্রাজ্য। এই সাম্রাজ্য ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম সত্যিকারের সুপার পাওয়ার। মিশর থেকে ভারতের সীমান্ত পর্যন্ত পুরো মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়ার একটা বিশাল অংশ সব ছিল এই একটা সাম্রাজ্যের অধীনে। সেই সময়ে পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় ৪৪% মানুষ বাস করত এই সাম্রাজ্যে। ভাবতে পারেন, পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ। কিন্তু সাইরাসকে মহান বলা হয় শুধু তার সাম্রাজ্য বিস্তারের জন্য না, তাকে মহান বলা হয় আরেকটা কারণে। খ্রিস্টপূর্ব ৫৩৯ সালে সাইরাস যখন ব্যাবিলন জয় করলেন, তখন তিনি একটা কাজ করেছিলেন যা সেই যুগে কেউ কল্পনাও করতে পারত না। তিনি একটা মাটির সিলিন্ডারে একটা ঘোষণা লিখেছিলেন। সেই ঘোষণায় বলা ছিল, বিজিত জাতিদের নিজের ধর্ম পালন করার অধিকার আছে, তাদের জোর করে দাস বানানো যাবে না, তাদের সম্পত্তি ফিরিয়ে দিতে হবে। এই মাটির সিলিন্ডারকে আজকে বলা হয় সাইরাস সিলিন্ডার, আর এটাকে অনেক ঐতিহাসিক মানবাধিকারের প্রথম লিখিত দলিল বলে মনে করেন। আজ থেকে ২৫০০ বছর আগে, যখন পৃথিবীর বেশিরভাগ জায়গায় বিজিতদের হত্যা করা বা দাস বানানো ছিল স্বাভাবিক, তখন একজন পারসিক সম্রাট মানবাধিকারের কথা বলছেন। এটাই ইরানের প্রথম লুকানো সত্য। এই ভূখণ্ড সভ্যতার ক্ষেত্রে বাকি পৃথিবীর চেয়ে অনেক এগিয়ে ছিল। সাইরাসের পরে এলেন দারিয়াস দ্য গ্রেট। দারিয়াস ছিলেন একজন অসাধারণ প্রশাসক। তিনি সাম্রাজ্যকে ভাগ করলেন বিভিন্ন প্রদেশে, যেগুলোকে বলা হতো স্যাট্রাপি। প্রতিটা স্যাট্রাপির একজন গভর্নর থাকতেন। দারিয়াস তৈরি করলেন বিশ্বের প্রথম পোস্টাল সিস্টেম, রাজকীয় রাস্তা বা রয়্যাল রোড, যেটা ছিল প্রায় ২৭০০ কিলোমিটার লম্বা। এই রাস্তা দিয়ে ঘোড়সাওয়ার দূতেরা মাত্র ৭ দিনে পুরো সাম্রাজ্যে বার্তা পৌঁছে দিতে পারত। দারিয়াসই তৈরি করেছিলেন সেই বিখ্যাত পার্সেপোলিস, পারস্য সাম্রাজ্যের আনুষ্ঠানিক রাজধানী। এটা ছিল সেই যুগের সবচেয়ে জমকালো শহর। বিশাল পাথরের স্তম্ভ, দেয়ালে খোদাই করা হাজার হাজার যোদ্ধা আর উপঢৌকনবাহী দূতের ছবি। পার্সেপোলিস ছিল ক্ষমতা আর শৈল্পিকতার এক অবিশ্বাস্য মেলবন্ধন। কিন্তু পারস্যের এই গৌরবের দিন চিরকাল থাকেনি। খ্রিস্টপূর্ব ৩৩০ সালে এলেন সেই মানুষটি যিনি পুরো পৃথিবীর মানচিত্র বদলে দিয়েছিলেন, আলেকজান্ডার দ্য গ্রেট, ম্যাসেডোনিয়ার তরুণ রাজা। আলেকজান্ডার গোগোমেলার যুদ্ধে পারসিক সম্রাট তৃতীয় দারিয়াসকে পরাজিত করলেন। এরপর তিনি পার্সেপোলিসে আগুন লাগিয়ে দিলেন। কেউ বলেন এটা ছিল প্রতিশোধ, কারণ পারসিকরা একসময় এথেন্স পুড়িয়ে দিয়েছিল। কেউ বলেন এটা ছিল মাতাল অবস্থায় করা ভুল। কিন্তু যে কারণেই হোক, সেই রাতে পারস্যের ২০০ বছরের গৌরব ছাই হয়ে গিয়েছিল। কিন্তু পারস্য কি শেষ হয়ে গিয়েছিল? একদমই না। কারণ পারস্য শুধু একটা সাম্রাজ্য না, পারস্য হলো একটা চেতনা, আর সেই চেতনা বারবার ফিরে এসেছে। আলেকজান্ডারের পরে এলো পার্থিয়ান সাম্রাজ্য, তারপর এলো
সাসানিদ সাম্রাজ্য। সাসানিদরা আবার পারস্যকে পৃথিবীর অন্যতম শক্তিশালী সাম্রাজ্যে পরিণত করল। রোমান সাম্রাজ্যের সাথে শত শত বছর ধরে লড়াই করল। এমনকি রোমান সম্রাট ভ্যালেরিয়ানকে বন্দী করার মতো অসম্ভব কাজও করেছিল তারা। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তনটা আসতে চলেছিল আরব মরুভূমির দিক থেকে। সপ্তম শতাব্দী আরব উপদ্বীপে ইসলাম নামে একটা নতুন ধর্ম বিশ্বকে নাড়িয়ে দিচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে মুসলিম বাহিনী অবিশ্বাস্য গতিতে ছড়িয়ে পড়ছে চারদিকে। মুসলিম সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলিম বাহিনী সাসানিদ পারস্যের বিশাল সেনাদলকে পরাজিত করল। এরপর 642 সালে নাহাভানদের যুদ্ধে পারসিক সেনাবাহিনী চূড়ান্তভাবে পরাজিত হল। শেষ সাসানিদ সম্রাট তৃতীয় ইয়াজদিগার্দ পালিয়ে বেড়ালেন এক শহর থেকে আরেক শহরে। শেষ পর্যন্ত 651 সালে মার্ভ শহরে তাকে হত্যা করা হল। আর তার সাথে শেষ হল 1000 বছরেরও বেশি সময়ের পারসিক সাম্রাজ্যের ইতিহাস। কিন্তু এখানেই ইরানের সবচেয়ে আশ্চর্যজনক লুকানো সত্যটা লুকায়িত আছে। বেশিরভাগ জায়গায় যখন আরব মুসলিমরা বিজয় করেছে, সেখানকার মানুষ ধীরে ধীরে আরবি ভাষা গ্রহণ করেছে। মিশর, ইরাক, সিরিয়া, উত্তর আফ্রিকা সব জায়গায় আরবি ভাষা প্রধান ভাষা হয়ে গেছে। কিন্তু পারস্য ইসলাম গ্রহণ করেছে, কিন্তু নিজের ভাষা ছাড়েনি, নিজের সংস্কৃতি ছাড়েনি, নিজের পরিচয় ছাড়েনি। এর উত্তর লুকিয়ে আছে পারসিকদের অসাধারণ সাংস্কৃতিক শক্তিতে। তারা ইসলামকে গ্রহণ করেছে ঠিকই, কিন্তু ইসলামকে তারা নিজেদের মতো করে ধারণ করেছে। তারা আরবি লিপিতে ফার্সি লিখতে শুরু করেছে, কিন্তু ভাষা রেখেছে নিজেদেরটাই। তারা ইসলামী স্থাপত্যে নিজেদের পারসিক নকশা মিশিয়ে দিয়েছে। তারা ইসলামিক জ্ঞান চর্চায় এতটাই অবদান রেখেছে যে ইসলামী সভ্যতার স্বর্ণযুগ পারসিক পণ্ডিতদের ছাড়া কল্পনাই করা যায় না। আপনি কি জানেন, ইসলামের সবচেয়ে বিখ্যাত হাদিস সংকলনকারীদের মধ্যে অন্যতম ইমাম বুখারী, তিনি ছিলেন পারসিক বংশোদ্ভূত। বুখারা, যেটা আজকের উজবেকিস্তানে, সেটা ছিল পারসিক সংস্কৃতির একটা কেন্দ্র। আর শুধু ইমাম বুখারী না, ইবনে সিনা, আল খোয়ারিজমি, ওমর খৈয়াম, এমন আরো অনেক মনীষী ছিলেন পারসিক বংশোদ্ভূত। আর পারসিক কবিতা তো পুরো পৃথিবীকে মুগ্ধ করেছে। রুমি, হাফিজ, সাদি, ফেরদৌসি, এরা শুধু পারসিক সাহিত্যের রত্ন না, এরা পুরো মানব সভ্যতার সম্পদ। কিন্তু ইরানের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়টা ঘুরল 1501 সালে। এমন একটা ঘটনা ঘটল যা আজ পর্যন্ত পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতিকে প্রভাবিত করছে। শাহ ইসমাইল, সাফাবিদ রাজবংশের প্রতিষ্ঠাতা, মাত্র 14 বছর বয়সে ক্ষমতা দখল করলেন। আর ক্ষমতায় এসেই তিনি একটা ঐতিহাসিক ঘোষণা দিলেন। এই সিদ্ধান্তটা ছিল অত্যন্ত কৌশলগত, কারণ তখন পারস্যের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল ওসমানীয় সাম্রাজ্য, যারা ছিল সুন্নি। শাহ ইসমাইল বুঝেছিলেন, যদি পারস্য ও সুন্নি থাকে, তাহলে ওসমানীয়দের সাথে পারস্যের আলাদা পরিচয় তৈরি হবে না। তাই তিনি শিয়া ইসলামকে রাষ্ট্রধর্ম করে পারস্যকে একটা স্বতন্ত্র পরিচয় দিলেন, যা সুন্নি আরব বিশ্ব আর সুন্নি ওসমানীয়দের থেকে সম্পূর্ণ আলাদা। কিন্তু এই সিদ্ধান্তের মূল্যও ছিল ভয়ানক। লক্ষ লক্ষ সুন্নি পারসিক, যারা শতাব্দীর পর শতাব্দী ধরে সুন্নি ইসলাম পালন করে আসছিল, তাদের উপর চাপ দেওয়া হলো শিয়া মতবাদ গ্রহণ করতে। অনেকে গ্রহণ করল, অনেকে দেশ ছাড়ল, অনেকে নীরবে সহ্য করল। এটা ইরানের তৃতীয় লুকানো সত্য। ইরান সব সময় শিয়া ছিল না। ইরানকে শিয়া বানানো হয়েছে একটা রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে মাত্র 500 বছর আগে। আর এই সিদ্ধান্তটাই ইরানকে বাকি মুসলিম বিশ্ব থেকে চিরকালের জন্য আলাদা করে দিয়েছে। সাফাবিদ আমলে ইরানে অসাধারণ স্থাপত্য তৈরি হয়েছিল। ইস্পাহান শহরকে বলা হতো ইস্পাহান নেসফে জাহান, মানে ইস্পাহান পৃথিবীর অর্ধেক।
এতটাই সুন্দর ছিল এই শহর। শাহ আব্বাস দ্য গ্রেট ইস্পাহানকে এমনভাবে সাজিয়েছিলেন যে ইউরোপীয় পর্যটকরা এসে মুগ্ধ হয়ে যেতেন। এবার আমরা চলে আসব বিংশ শতাব্দীতে। 1925 সালে রেজা শাহ পাহলভি ক্ষমতায় এলেন। তিনি ইরানকে আধুনিক করতে চাইলেন, কিন্তু তার আধুনিকতা মানে ছিল পশ্চিমীকরণ। তিনি মেয়েদের হিজাব নিষিদ্ধ করলেন, পশ্চিমা পোশাক বাধ্যতামূলক করলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষমতা কমিয়ে দিলেন। এরপর তার ছেলে মোহাম্মদ রেজা শাহ পাহলভি এই ধারা আরও এগিয়ে নিলেন। 1950 থেকে 70-এর দশকে ইরান ছিল মধ্যপ্রাচ্যের সবচেয়ে আধুনিক দেশগুলোর একটা। তেহরানের রাস্তায় মিনি স্কার্ট পরা মেয়েরা হাঁটত, নাইট ক্লাব চলত, মদের দোকান ছিল। পশ্চিমা সংস্কৃতি পুরোদমে প্রভাব বিস্তার করছিল। কিন্তু এই চকচকে বাইরের আড়ালে লুকিয়েছিল ভয়ঙ্কর এক বাস্তবতা। রেজা শাহ পাহলভীর গোপন পুলিশ বাহিনী শাভাক, এরা ছিল ইরানের সবচেয়ে আতঙ্কের নাম। যে কেউ রেজা শাহের সমালোচনা করলে তাকে ধরে নিয়ে যাওয়া হতো, অত্যাচার করা হতো, গুম করে দেয়া হতো। হাজার হাজার রাজনৈতিক বন্দী ছিল ইরানের কারাগারে। 1979 সাল ইরানের ইতিহাসের সবচেয়ে নাটকীয় অধ্যায়। রেজা শাহের বিরুদ্ধে যে ক্ষোভ জমে উঠেছিল সেটা বিস্ফোরিত হল। লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামল। ছাত্র, শ্রমিক, ব্যবসায়ী, ধর্মীয় নেতা সবাই একজোট হল একটাই দাবিতে, রেজা শাহকে যেতে হবে। আর এই বিপ্লবের নেতৃত্ব দিলেন একজন, যিনি তখন ফ্রান্সের প্যারিসে নির্বাসনে ছিলেন, আয়াতুল্লাহ খোমেনি। 1979 সালের ফেব্রুয়ারিতে রেজা শাহ দেশ ছাড়লেন চিরকালের জন্য। খোমেনি ফিরে এলেন তেহরানে। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে জড়ো হয়েছিল লক্ষ লক্ষ মানুষ। কিন্তু বিপ্লবের পরে যা হলো সেটা অনেকেই আশা করেনি। ইরান পরিণত হল একটা থিওক্রেসিতে, মানে ধর্মভিত্তিক শাসন ব্যবস্থায়। সর্বোচ্চ ক্ষমতা গেল ধর্মীয় নেতা বা সুপ্রিম লিডারের হাতে। নির্বাচিত প্রেসিডেন্ট থাকলেও চূড়ান্ত ক্ষমতা সুপ্রিম লিডারের। মেয়েদের জন্য হিজাব বাধ্যতামূলক হল, পশ্চিমা সংস্কৃতি নিষিদ্ধ হল, মদ নিষিদ্ধ হল। আর বিপ্লবের মাত্র কয়েক মাসের মধ্যেই ঘটল সেই ঘটনা যেটা ইরানকে পুরো পশ্চিমা বিশ্বের শত্রু বানিয়ে দিল। ইরানি ছাত্ররা তেহরানে আমেরিকান দূতাবাস দখল করল এবং 52 জন আমেরিকান কূটনীতিককে 444 দিন জিম্মি করে রাখল। এই ঘটনাটা আমেরিকা আর ইরানের সম্পর্ক চিরতরে ভেঙে দিল। এরপর 1980 সালে শুরু হল ইরান ইরাক যুদ্ধ। সাদ্দাম হুসাইন পশ্চিমা শক্তিগুলোর মদদে ইরান আক্রমণ করলেন। এই যুদ্ধ চলল 8 বছর, 1980 থেকে 1988। দুই পক্ষে মিলিয়ে প্রায় 10 লক্ষ মানুষ মারা গেল এই যুদ্ধে। ইরাক ইরানের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছিল, আর পশ্চিমা বিশ্ব ছিল নীরব। আজকের ইরান একটা বিস্ময়কর দেশ। বাইরে থেকে যা দেখা যায়, ভেতরটা তার চেয়ে সম্পূর্ণ আলাদা। পশ্চিমা মিডিয়া ইরানকে দেখায় শুধু পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা আর কঠোর শাসনের দেশ হিসেবে, কিন্তু এর ভেতরে আছে 8 কোটি 60 লক্ষ মানুষের একটা দেশ, যাদের মধ্যে 60% বয়স 30 এর নিচে। তরুণ, শিক্ষিত, প্রযুক্তি সচেতন একটা প্রজন্ম। ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রীদের সংখ্যা ছাত্রদের চেয়ে বেশি। ইরান মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছে। ইরানের চলচ্চিত্র কান ফেস্টিভ্যাল আর অস্কারে পুরস্কার জিতেছে। ইরানের অর্থনীতি আজ নিষেধাজ্ঞায় পিষ্ট। মুদ্রাস্ফীতি আকাশ ছোঁয়া। সাধারণ মানুষ কষ্টে আছে। 2022 সালে মাহসা আমিনির মৃত্যুর পরে ইরানে যে বিক্ষোভ হয়েছিল সেটা দেখিয়ে দিয়েছে যে ইরানের তরুণ প্রজন্ম পরিবর্তন চায়। কিন্তু ইরান কোন দিকে যাবে সেটা এখনো অনিশ্চিত। ইরান একটা ক্রস রোডে দাঁড়িয়ে আছে। তার প্রাচীন ঐতিহ্য, তার ইসলামী পরিচয় আর তার তরুণ প্রজন্মের স্বপ্ন, এই তিনটের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করছে। ইরান শুধু একটা দেশ না, ইরান হলো হাজার বছরের গল্প। সেই গল্পে আছে গৌরব আর পতন, আছে বিজয় আর পরাজয়,
আছে বিশ্বাস আর সন্দেহ, আছে অত্যাচার আর প্রতিরোধ। আর সবচেয়ে বড় কথা, ইরানের গল্প এখনো শেষ হয়নি। এই গল্পের পরবর্তী অধ্যায় এখনো লেখা হচ্ছে আজকের ইরানি তরুণদের হাতে। আর হ্যাঁ, ইতিহাস কখনো একপাক্ষিক হয় না। প্রতিটা ঘটনার অনেকগুলো দিক থাকে। আজকে আমি চেষ্টা করেছি ইরানের সেই দিকগুলো তুলে ধরতে, যেগুলো সাধারণত বলা হয় না। কিন্তু এটাই শেষ কথা না। আপনারাও নিজেরা জানুন, বুঝুন। এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন ইরানের ইতিহাসের কোন অংশটা আপনাকে সবচেয়ে বেশি চমকে দিয়েছে। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম আরো অনেক লুকানো ইতিহাসের গল্প নিয়ে আমরা ফিরে আসব আপনার কাছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, জানতে থাকুন। আল্লাহ হাফেজ।